আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। এই তিনটি বিষয়টাকে আমি একটু বিশদভাবে আলোচনা করব। তাহলে সম্পদ সমান দায় প্লাস মালিকানা মূলধন, যেটাকে আমরা অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস অনার্স ইকুইটি বলে থাকি। এখন আমরা এই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই বিষয়গুলোর মধ্যে কি কি থাকে আমরা ইন্ডিভিজুয়ালি আজকে এই লেসনে ডিটেলস আপনাদের সামনে উপস্থাপন করব। এখন তার আগে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মালিকানা সত্ত্বটা আসলে জিনিসটা কি। এই যে অনার্স ইকুইটির মধ্যে এই মালিকানা সত্ত্ব বা অনার্স ইকুইটি, এই জিনিসটার মধ্যে আসলে কি কি থাকে, এই জিনিসটার মধ্যে আসলে কি কি থাকে যে আমরা ও ই দ্বারা যেটা প্রকাশ করি ইকুইটি। অনার্স ইকুইটির মধ্যে আসলে কি কি থাকে? এক, মালিকের ক্যাপিটাল থাকে। দুই, সে আয় করলে তার আয়গুলো এখানে থাকে। সে খরচ করলে সে যে উইথড্র করে উইথড্র গুলো থাকে, খরচগুলো এক জায়গায় থাকে। তার মানে এই দুইটা হচ্ছে মালিকানা সত্ত্বের সাথে দুইটা প্লাস, মানে এটা নিয়ে আসে আয় করলে তার প্রফিটটা যোগ হয়, আর মালিক যখন উত্তোলন করে এটা বিয়োগ হয়, খরচটাও বিয়োগ হয়। তার মানে মালিকানা সত্ত্বের সাথে এই চারটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত। এবং এখানে দেখুন যে আমাদের এই ইকুয়েশনটি অলরেডি দেয়া আছে। এখানে সম্পদ সমান দায়, দায় প্লাস এই যে মূলধনের মধ্যে কি কি থাকে দেখেন। মূলধনের মধ্যে আমাদের থাকে মূলধন মাইনাস উত্তোলন, যেটা টাকাটা তুলছে, এবং আয় যেটা করছে ওটা প্লাস হয়, এবং খরচটা কি হয়, বিয়োগ হয়। এখন এখানে আমার আসেন অ্যাসেট, এস সমান অ্যাসেট, এল সমান লাইবিলিটিস, সি সমান ক্যাপিটাল, আর সমান মানে যেটা রিসিভ বা রেভিনিউ, সেটা কি হয় আর দ্বারা প্রকাশ করা হয়, ই দ্বারা এক্সপেন্স, আর কি যে ডি সমান ড্রয়িং বা উত্তোলন, যেটাকে আমরা ইংলিশে এভাবেও এই সমীকরণটিকে লিখতে পারি। তাহলে আমরা বন্ধুরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। টোটাল অ্যাসেটের মধ্যে কি কি অ্যাসেট থাকতে পারে, লাইবিলিটির মধ্যে কি কি লাইবিলিটি থাকতে পারে, এবং ড্রয়িং বা আমাদের যে মালিকানা সত্ত্ব, এই সত্ত্বের মধ্যে কি কি থাকতে পারে। চলুন বন্ধুরা আমরা সেগুলো আরো ডিটেলস আমরা দেখে নিই। তাহলে আমি এই সূত্রটাকে এভাবে লিখছি, অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। এখন আপনাদের সামনে যে মূল যে বিষয়টা আলোচনা করবো সেটি হচ্ছে যে প্রধান বিভিন্ন ধরনের অ্যাসেটের নাম দেওয়া হলো, সেই অ্যাসেট গুলো কি কি সেগুলো দেখে নিই। তাহলে কারেন্ট অ্যাসেট, অ্যাসেটকে আমরা কয়েকভাবে ভাগ করি, সেগুলো আমরা একটার পর একটা আমরা দেখতে থাকবো। একটা হচ্ছে কি কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কি কি থাকতে পারে? নগদ অর্থ থাকতে পারে, ক্যাশ, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, গ্রাহকের পাওনা অ্যাকাউন্ট রিসিভেবল থাকতে পারে, আমরা যে টাকাগুলো মানুষের কাছ থেকে পাই, আমার ইনভেন্টরি থাকতে পারে, প্রিপেইড এক্সপেন্স থাকতে পারে, যেগুলো আমরা অগ্রিম খরচ হিসেবে দিয়ে দিই, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট থাকতে পারে, আমি কোথাও শর্ট টার্মের জন্য অল্প সময়ের জন্য 1 বছরের নিচে ইনভেস্ট করছি। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল থাকতে পারে। হ্যাঁ, তারপরে আমাদের চেক অ্যান্ড ডিপোজিট থাকতে পারে, আমরা কোথাও বিনিয়োগ করে রাখছি মানে ডিপোজিট করে রাখছি, সেগুলো একসময় পাবো। এগুলো হচ্ছে আমাদের কি, সবই হচ্ছে কারেন্ট অ্যাসেট। বন্ধুরা এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের এই জিনিসগুলো আমাদের এই লেসন গুলো আপনাদের শেখানোর জন্য বা এইগুলো আপনাদের বোঝার জন্য আমরা এই ডিটেলস ভাবে এটা নিয়ে এসেছি। এরপরে কি নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট এর মধ্যে কি কি থাকতে পারে? স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি কি, আপনার প্রপার্টি থাকতে পারে, প্ল্যান্ট থাকতে পারে, ইকুইপমেন্ট থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে, হ্যাঁ, আপনার আরো অনেক কিছুই থাকতে পারে। আপনার চেয়ার টেবিল থাকতে পারে, যেটা অধিক সময়ের জন্য আপনি ইউজ করবেন। অব অব কি অমূল্য সম্পত্তি, ইনট্যানজিবল অ্যাসেট, যেগুলো দেখা যায় না বাট এর সুবিধাগুলো আপনি পেতে থাকবেন। সেটা কি কি, এই যে আপনার অমূল্য সম্পত্তি ইনট্যানজিবল অ্যাসেটের মধ্যে আপনার থাকতে পারে ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, সফটওয়্যার, তারপর হচ্ছে ব্র্যান্ড ভ্যালু, এগুলো কি, এগুলো আপনার থাকতে পারে। এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী
অমূল্য সম্পত্তির মধ্যে কিন্তু এগুলো ইন্টারমিডিয়েট অ্যাসেট, অ্যাসেটের মধ্যে কয়েকটি ভাগ করছি আমরা, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, সফটওয়্যার, ব্র্যান্ড ভ্যালু। এরপর দীর্ঘমেয়াদী লং টার্ম যেটা ইনভেস্টমেন্ট ১ বছরের বেশি, সেগুলো আপনার হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। এরপর বাড়ি, ল্যান্ড এন্ড বিল্ডিং, এটা হচ্ছে আপনার নন কারেন্ট অ্যাসেট। অবচয় সম্পত্তি, ডেপ্রিসিয়েবল অ্যাসেট, এগুলো আপনার নন কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়বে। ৩ নম্বরে আমরা আসি হচ্ছে অফ ব্যালেন্স শিট অ্যাসেট। অফ ব্যালেন্স শিট অ্যাসেট কি? এটা হচ্ছে আমরা আপনাদের এখন অ্যাসেট গুলো মানে বোঝানোর স্বার্থে আমরা বলছি। আপনারা যদি কখনো না বা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা সেগুলো আবার নেক্সট কোনো এপিসোড নিয়ে তখন আমরা ওটা হাজির হব। অফ ব্যালেন্স শিট অ্যাসেট কি? ভাড়া বা লাইসেন্সের চুক্তি যেগুলো আপনারা করেন, অপেক্ষমান পুঁজি, কন্টিনজেন্ট অ্যাসেট। তারপর হচ্ছে ৪ নম্বর কি? কারণ আমি যদি এগুলো ডিটেলস বোঝাতে যাই ভিডিওটি আরো লম্বা হয়ে যাবে। আপনারা যেটা না বুঝবেন সেটা আমাকে পরবর্তীতে বলবেন, আমি অন্য কোনো ভিডিওতে এগুলো দেখাই দেবো। অন্য ধরনের অ্যাসেট, আদার অ্যাসেট। আদার অ্যাসেট কি কি থাকতে পারে? অ্যাকাউন্ট পেয়েবল থাকতে পারে, যে পরিমাণ টাকা অন্যদের কাছে পাওনা আছে। নন কারেন্ট রিসিভেবল থাকতে পারে, অফিস সরঞ্জাম থাকতে পারে, বাধ্যতামূলক ডিপোজিট থাকতে পারে যেটাকে আমরা সিকিউরিটি ডিপোজিট বলি, অফিস ফার্নিচার থাকতে পারে। এগুলো হচ্ছে অন্য ধরনের কিছু আদার অ্যাসেট। তবে অফিস ফার্নিচার এগুলো হচ্ছে নন কারেন্ট অ্যাসেটের মধ্যেও যায়। অফিস ফার্নিচার, তারপর হচ্ছে আপনার এই যে অফিস ইকুইপমেন্ট, এগুলো সবই কি অফিস নন কারেন্ট অ্যাসেটের মধ্যে যায়। তারপরে ফিনান্সিয়াল অ্যাসেট। ফিনান্সিয়াল অ্যাসেট কি? সেখানে স্টক থাকতে পারে, বন্ড থাকতে পারে, সার্টিফিকেট থাকতে পারে, শেয়ার থাকতে পারে। হ্যাঁ? তারপরে ৬ নম্বর কি? আরো কিছু আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আমরা অলরেডি এই ৬ নম্বরটা আমাদের পূর্বেই আলোচনা করে ফেলেছি অলরেডি আমরা। অলরেডি আপনাদের এখানে এই যে ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, সফটওয়্যার, ব্র্যান্ড ভ্যালু, এখানে আরো কিছু, এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন আসেন বিভিন্ন ধরনের কি দায়, লাইবিলিটিজ এর একটি তালিকা দেওয়া হলো। এবার আমরা আলোচনা করব যে লাইবিলিটিজ গুলো কি কি। এগুলো যেগুলো আমরা আপনাদের বললাম সেগুলো হচ্ছে অ্যাসেট। এবং নন কারেন্ট লাইবিলিটি কি? নন কারেন্ট লাইবিলিটিজ এই ধরনের দায়গুলো ১ বছরের মধ্যে পরিশোধ করতে হয়, সাধারণত দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকে। যেমন কি ১ বছরের মধ্যে যে কারেন্ট লাইবিলিটির যে বিষয়টা, সেটি কি? কারেন্ট লাইবিলিটিজ গুলো ১ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। যেমন হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, তারপর ওয়েজেস পেয়েবল, শ্রমিকের মজুরি, ক্রেডিটর, তারপরে হচ্ছে প্রিপেইড ইনকাম, আনআর্নড যেটা ইনকাম, ট্যাক্স, ট্যাক্সেস ট্যাক্সেস পেয়েবল, তারপরে শর্ট টার্ম বোরো, মানে যেগুলো আপনি শর্ট টার্ম স্বল্পমেয়াদের জন্য ঋণ নেবেন, অথরাইজ শেয়ার ক্যাপিটাল, এগুলো কি হবে? এগুলো সবই হচ্ছে কারেন্ট লাইবিলিটিস হিসেবে পরিগণিত করা হবে। এখন আমরা আসি যে নন কারেন্ট লাইবিলিটি কি কি? নন কারেন্ট লাইবিলিটি কি কি? যেগুলো ১ বছরের বেশি সময় ধরে পড়ছে। আমার প্রথম যেটা একটা ইকুয়েশন নিয়ে এপিসোড ছিল সেখানে আমরা অলরেডি আলোচনা করেছিলাম। এটা একটু বৃহৎ পরিসরে আলোচনা করা হয়েছে আরকি। সেটা কি? যেটা ১ বছরের বেশি সময় ধরে পরিশোধ করা হয়, অর্থাৎ দীর্ঘমেয়াদী আর্থিক দায় এটা। এটা হচ্ছে কি? যেমন লং টার্ম ডেট, যদি আপনার কোনো দীর্ঘমেয়াদী হচ্ছে পরিশোধ করবেন এরকম, যেমন হচ্ছে ব্যাংক, বন্ড, ঋণ, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী। যেমন মর্টগেজ। মর্টগেজ হচ্ছে কি? এটা একটা দীর্ঘমেয়াদী দায়, প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির বিরুদ্ধে নেওয়া হয়। আপনি কোনো কিছু নিতে গেলে মর্টগেজ দিয়ে বা সম্পদ বা আপনি হচ্ছে আপনার ফ্যাক্টরি দেখায় আপনি হচ্ছে মর্টগেজ নেন ব্যাংক থেকে। এগুলো হচ্ছে দায় দীর্ঘমেয়াদী। পেনশন দায়, পেনশন লায়াবিলিটিস, কর্মচারীর জন্য ভবিষ্যৎ পেনশন সুবিধা পরিশোধের জন্য দায়। এরপরে আপনার কি? আপনার এরপরে আসে হচ্ছে লিজ বা লায়াবিলিটিস, দীর্ঘমেয়াদী ভাড়া বা লিজ চুক্তির মাধ্যমে আপনি কিছু দায় তৈরি করেন, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী কি দায়। এখন আমরা যে বিষয়টা আসি, তাহলে আমাদের গেল হচ্ছে কি যে একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস আর একটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী নন কারেন্ট লায়াবিলিটিস। এখন আসি আমরা অফ ব্যালেন্স শিট লায়াবিলিটিস। এখানেও কিছু, যেমন অফ ব্যালেন্স শিট অ্যাসেট ছিল, এখানে অফ ব্যালেন্স শিট কিছু লায়াবিলিটিস। এগুলো মূলত তৎপরিবর্তী পরিশোধযোগ্য, যেগুলো বেসিক আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত না হওয়া দায়। যেমন হচ্ছে গ্যারান্টি, কোম্পানি বা ব্যক্তির পক্ষ থেকে অন্যের ঋণ বা দায়ের গ্যারান্টি দেওয়া হয়। তারপর রিলিজ চুক্তি, যে লিজের জন্য দায়ী হতে হবে কিন্তু তা ব্যালেন্স শিটে প্রকাশিত হয় না। এগুলো হচ্ছে কি অফ ব্যালেন্স শিট, যেগুলো ব্যালেন্স শিটে আপনি দেখাবেন না কিন্তু এগুলো ওয়ান কাইন্ডস অফ লায়াবিলিটি। কন্টিনজেন্ট লায়াবিলিটি, যেটা সাময়িক দায়, এগুলো সম্ভবত পরবর্তীতে সংঘটিত হতে পারে কিন্তু এখনো নিশ্চিত নয় যে যে টাইপের দায়। যেমন হচ্ছে লিগ্যাল লায়াবিলিটিস, আইনি দায়, যে আদালতে বিচারাধীন মামলার জন্য দায়ী, যেমন ক্ষতিপূরণ বা জরিমানা দিতে হবে কিন্তু এটা হচ্ছে অনিশ্চিত বা নিশ্চিত নয়, এগুলোকে হচ্ছে বলে লিগ্যাল লায়াবিলিটিস। অপেক্ষমান দায়, কন্টিনজেন্ট ডেট, যে দায়গুলো নির্দিষ্ট কিছু শর্ত পূরণের উপর নির্ভর করে পরিশোধ হতে পারে, এগুলোকে বলে কি যে
কিছু কিছু দায় আছে যেগুলো কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করবে, সেই সাপেক্ষে কি যে আপনার পরিশোধযোগ্য হতে পারে এই ধরনের কিছু দায়কে মাথায় রেখে আপনি কন্টিনজেন্ট ডেট তৈরি করে রাখা হয়। তারপর হচ্ছে ফিনান্সিয়াল লায়াবিলিটিস। এগুলো এমন দায় যা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল কার্যক্রমের মাধ্যমে তৈরি হয়, যেমন হচ্ছে বন্ড, ক্রেডিট ফ্যাসিলিটি, যে দায়গুলো বিপরীতে প্রতিষ্ঠানের বিনিয়োগকারী সুদ বা মূলধন ফেরত পায়। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ফিনান্সিয়াল লায়াবিলিটি। ক্রেডিট ফ্যাসিলিটি, ব্যাংক বা অন্য কোনো ঋণদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ পাওয়ার সুযোগ সুবিধা। এগুলো হচ্ছে কি যে আপনি কোথাও থেকে ঋণ পাবেন, এই এই ধরনের ইয়াকে সামনে রেখে আপনি ক্রেডিট ফ্যাসিলিটি নিচ্ছেন, যেগুলো হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি হিসেবে পরিগণিত করা হয়। প্রণোদনা বা সুবিধা দেয়, এমপ্লয়ি বেনিফিট লায়াবিলিটি। কিছু কিছু এরকম আছে, এগুলি কর্মচারীদের কাছে পরিশোধের দায় করে পেনশন, বোনাস, অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত করে, যেমন বোনাস পেবল, রিটায়ারমেন্ট বেনিফিট, হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড। এগুলো হচ্ছে প্রণোদনা কি এমপ্লয়ি বেনিফিট লায়াবিলিটি। এরপর আমরা যে বিষয়টিতে আসবো সেটি হচ্ছে ওনার্স ইকুইটি, মানে আমরা যে মালিকানা মূলধন বলি। এটি হলো ব্যবসায়ের মালিক শেয়ারদের মালিকানা অংশ যা সম্পদের পরিমাণ থেকে দায় বাদ দেওয়ার মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। এটি ব্যবসায়ের মালিক শেয়ার হোল্ডারদের অধিকারী সঞ্চিত সম্পদ ও স্বার্থকে প্রকাশ করে। আমি কিন্তু এই ওনার সিকিউরিটি সম্পর্কে প্রথমেই এই ভিডিওর প্রথমেই আমি আলোচনা অলরেডি করেছি। তারপরেও আরো কি আবারও এইগুলো সম্পর্কে, এগুলো আসলে কি কি টাইপের হতে পারে, সেই কারণে আমরা কি করছি আর একটু ডিটেলস বোর্ড আকারে আপনাদের আলোচনা করছি। যেটি এটা হচ্ছে কি যে যেমন হচ্ছে মূলধন। এক নম্বর আমরা কি ওনার সিকিউরিটির মধ্যে কি থাকতে পারে, মূলধন থাকতে পারে। তো মূলধন হচ্ছে কি আপনি নতুন ব্যবসা শুরু করার জন্য মালিকের যে বিনিয়োগটা ওটাই মূলধন। তারপর হচ্ছে লভ্যাংশ, রিটেন আর্নিং। যেমন রিটেন আর্নিং বিষয়টা আপনি আগে একটু বোঝাই। একটি কোম্পানির আগে অর্জিত লাভ যা মালিকের কাছে বিতরণ না করে কোম্পানিতে রেখে দেওয়া হয়। ধরেন আপনার ব্যবসায় প্রফিট হয়েছে, সেই প্রফিটটা মালিককে না দেওয়া হয়, এটা রিটার্ন হিসেবে কি হয় যে আপনার হিসাবে জমা থাকে। এটা ভবিষ্যতে বিনিয়োগ, অপারেটিং খরচ বা ঋণ পরিশোধের জন্য কি করা হয়, ব্যবহার করা হয়। এই যে যে টাকাটা সঞ্চিত করে রেখে দেওয়া হচ্ছে সেটা কি ভবিষ্যতের জন্য আপনার খরচ সরবরাহের জন্য এটা মালিককে না দিয়ে রেখে দেওয়া হয়। অতীত বছরের লাভ মালিকদের মধ্যে বিতরণ না হয় কোম্পানিতে রাখা আছে, এটাই জিনিসটা কি রিটেন আর্নিং। তারপর শেয়ার হোল্ডারদের পুঁজি, শেয়ার হোল্ডার ইকুইটি, এটা হচ্ছে অনার্স ইকুইটির মধ্যে পড়ে। যেমন হচ্ছে কি একটি শেয়ার হোল্ডার দ্বারা বিনিয়োগ করা অর্থের পরিমাণ কোম্পানি অর্জিত লাভের সমষ্টি। যে শেয়ার হোল্ডাররা যে বিনিয়োগ করছে এই বিনিয়োগ করা অর্থের পরিমাণটা হচ্ছে কি কোম্পানির অর্জিত লাভের সমষ্টি। যেমন কি উদাহরণ, শেয়ার হোল্ডার যে পরিমাণ শেয়ার কিনে বিনিয়োগ করে তা তাদের পুঁজি, এটাও ইনভেস্টমেন্ট হিসেবে কি হয় যে আপনার ওনার সিকিউরিটির মধ্যে পড়ে। এরপর হচ্ছে মালিকানা অন্যদের মালিকেরা যে কন্ট্রিবিউশনটা করে ব্যবসার জন্য, মালিক বা শেয়ার হোল্ডার ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন। এটি শেয়ারধারী মালিকদের ব্যবসায় আরো অর্থ বিনিয়োগের নির্দেশ করে। যেমন কি যে মালিক ব্যবসায় আরো বিনিয়োগ করলো, যেমন অতিরিক্ত শেয়ার ইস্যু করা বা নতুন মূলধন যোগ করা। নিঃসন্দেহে বুঝতে পারছেন বন্ধুরা, সেটি হচ্ছে মালিক যদি আরো অতিরিক্ত শেয়ার ইস্যু করে আর যদি আবার নতুন করে কোনো বিনিয়োগ করে, সেই জিনিসগুলো হচ্ছে কি অনার্স কন্ট্রিবিউশন, মানে অর্থাৎ কি মালিকের অনুদান। তারপরে প্রথম কিস্তি পেইড আপ ক্যাপিটাল, পেইড ইন ক্যাপিটাল, যেমন হচ্ছে প্রথম কিস্তি পরিশোধযোগ্য। এটি ব্যবসার মালিক শেয়ার হোল্ডার যে পরিমাণ অর্থ প্রদান করে যা কোম্পানির শেয়ার কিনে বিনিয়োগ হিসেবে জমা হয়। যেমন কি শেয়ার হোল্ডাররা শেয়ার ক্রয়ের মাধ্যমে যে পরিমাণ অর্থ প্রদান করে তা প্রথম কিস্তি পরিশোধ হিসেবে ধরা হয়। তারা যে শেয়ার ক্রয়ের মাধ্যমে যে পরিমাণ অর্থ প্রদান করে নতুন কোনো শেয়ার কিনলো, সেটাই প্রথম কিস্তি পরিশোধ হিসেবে ধরা হয়। এরপর হচ্ছে কি যেমন এরপর হচ্ছে আপনার লভ্যাংশ বিতরণ, ডিভিডেন্ড কন্ট্রিবিউশন। কোম্পানির লাভ হতে শেয়ার হোল্ডারদের মধ্যে যে অংশ বিতরণ করা হয় তা মালিকের ইকুইটির একটা অংশ। যদি এটি মালিক লাভ থেকে কমিয়ে দেওয়া হয় তবে এটি মালিকের ইকুইটির সাথে সম্পৃক্ত। এটাও কি এই যে কোম্পানির যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন করে, এটাও কি যে শেয়ার হোল্ডার মধ্যে যারা শেয়ার হোল্ডার থাকে তাদের মধ্যে বিতরণ করা হয় মালিকের ইকুইটির একটা অংশ, মালিকের মূলধনের এটি এক অংশ যা লাভ থেকে কমিয়ে দেওয়া হয়, তবে এটি মালিকের ইকুইটি। যেমন কোম্পানির লাভ থেকে শেয়ার হোল্ডার প্রতি লভ্যাংশ প্রদান করা হয়েছে, কোম্পানির যে লাভ হয় সেখান থেকে মানে শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে যে ভাগটা দেওয়া হয় সেটাই হচ্ছে কি যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন। গুডউইল, গুডউইলটা হচ্ছে কি এটি একটি অমূল্য সম্পত্তি
কোম্পানির সুনাম, ব্র্যান্ড ভ্যালু, গ্রাহক সম্পর্ক ইত্যাদি থেকে উদ্ভূত হয়। যদি কোম্পানির অন্য একটি কোম্পানি অধিগ্রহণ করে এবং অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্য কোনো অতিরিক্ত মূল্য প্রদান করে, তাহলে এটি গুডউইল হিসাবে কি হয়? পরিগণিত করা হয়। উদাহরণ যেমন একটি কোম্পানি আরেকটি কোম্পানি অধিগ্রহণ করে নিল, মানে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে অধিগ্রহণ করলো এবং যার জন্য কি অতিরিক্ত মূল্য প্রদান করে, সেই অতিরিক্ত মূল্য গুডউইল হিসেবে পরিগণিত হয়। তাহলে নিশ্চয় বন্ধুরা এটা বুঝতে পারছেন আপনারা, এটাও কি ওনার সিকিউরিটির একটা অংশ। অফিসিয়াল মূল্যায়ন, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। মালিকের ইকুইটি ধারণাটি কখনো কখনো পরিবর্তিত হতে পারে যদি সম্পদ বা দায়ের মূল্যায়ন নতুনভাবে করা হয়। এটা অফিসিয়াল ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, যখন কোনো সম্পত্তির মূল্য বাজারের পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হয়। এটা অনেক সময় করা হয় মালিকের বিলোপ সাধনের সময়। দেখা গেলো যে কোনো সম্পত্তির দাম বাড়ে কমে, যেমন ল্যান্ডের ভ্যালু, তারপর হচ্ছে আপনার আহ, কোনো অ্যাসেটের ভ্যালু, তারপর গাড়ির ভ্যালু, এইগুলো বাজার মূল্যের সাথে পরিস্থিতি অনুযায়ী এই পরিবর্তন হতে পারে। এই ধারণা থেকে তখন ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট করা হতে পারে। এই কারণে এটাকে মালিকের ইকুইটির সাথে অংশীদার হিসাবে কি হয়, যোগ করা হয়। এরপরে হচ্ছে আমাদের অংশীদারিত্বের অধিকার, পার্টনার ইকুইটি। এই পার্টনার, আমি শুধু উদাহরণটা বলি যে দুই অংশীদারের মধ্যে একটি পার্টনারশিপ যেখানে অংশীদারের লাভ ও ক্ষতির ভাগ বাটোয়ারা করে থাকে, এটা ওনার সিকিউরিটির মধ্যেই পড়ে। অংশীদারদের শেয়ার প্রাপ্তি, শেয়ার, পার্টনার শেয়ার ইন ইকুইটি, যেটি কি অংশীদাররা তাদের অংশীদারি শেয়ারের মাধ্যমে প্রতিষ্ঠানের লাভ ক্ষতির অংশীদার হয়ে থাকেন। যেমন এক অংশীদার পার্টনারশিপ 50% শেয়ার ধারণ করে, সেই অনুযায়ী তার শেয়ার থাকবে। উপসংহার কি? অনার্স সিকিউরিটি হলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা শেয়ার অংশের মূল্য যা সম্পদ দায়ের পার্থক্য থেকে নির্ধারিত হয় এবং এটি ব্যবসায়ের আর্থিক স্থিতি ও মালিকদের লাভ ক্ষতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সূত্রটা একেবারে একটি ব্যবসায়ের বিলোপ সাধনের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই সূত্রের মাধ্যমেই তারা নিজেদের কোম্পানির বিলোপ শোধন, ভাগ বাটোয়ারা, মানে এইটার মাধ্যমেই করে থাকে। তখন শুধু তারা দেখে তাদের কি পরিমাণ অ্যাসেট আছে, কি পরিমাণ লাইবিলিটিস আছে, অনার সিকিউরিটি আছে, এইগুলো যোগ বিয়োগ করে তারা কি হয়, তারা তাদের এই মানে তাদের অ্যাসেট গুলো ডিস্ট্রিবিউশন করে এবং ভাগ বাটোয়ারা করে নেবে। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আবার পরবর্তী কোনো বছর নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।